রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। বিশ্ব রাজনীতি ও অর্থনীতির বর্তমান বাস্তবতা দ্রুত পরিবর্তিত হচ্ছে। ভূরাজনৈতিক উত্তেজনা, জ্বালানি নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান, খাদ্য সংকট এবং বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের ফলে আন্তর্জাতিক সম্পর্কের কাঠামো নতুন রূপ নিচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে চলমান অস্থিরতা, হরমুজ প্রণালীতে উত্তেজনা এবং বিশ্বব্যাপী জ্বালানি বাজারের অনিশ্চয়তা উন্নয়নশীল দেশগুলোর জন্য নতুন ধরনের ঝুঁকি তৈরি করেছে। বাংলাদেশ সরাসরি সংঘাতের অংশ না হলেও বিশ্ব অর্থনীতির সঙ্গে সংযুক্ত থাকার কারণে এসব সংকটের প্রভাব থেকে মুক্ত থাকতে পারছে না। জ্বালানির মূল্য বৃদ্ধি, পরিবহন ব্যয় বেড়ে যাওয়া, সার সংকট এবং খাদ্যদ্রব্যের দামের ঊর্ধ্বগতি বাংলাদেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলছে। এই বাস্তবতায় বিশেষজ্ঞরা মনে করছেন বাংলাদেশকে এখন এমন এক পররাষ্ট্রনীতি গ্রহণ করতে হবে যা কেবল কূটনৈতিক ভারসাম্য রক্ষা করবে না, বরং জাতীয় স্বার্থ, অর্থনৈতিক নিরাপত্তা এবং ভবিষ্যৎ উন্নয়ন সক্ষমতাকে অগ্রাধিকার দেবে। এই প্রেক্ষাপটে চীন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ চীন শুধু একটি অর্থনৈতিক শক্তি নয়, বরং উন্নয়ন ও প্রযুক্তিগত রূপান্তরের ক্ষেত্রেও একটি বড় উদাহরণ। চীনের গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ এবং গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ উন্নয়নশীল দেশগুলোর জন্য বিকল্প সহযোগিতার সুযোগ তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ যদি বাস্তববাদী কৌশল গ্রহণ করে তবে চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার মাধ্যমে অবকাঠামো, কৃষি, প্রযুক্তি, শিক্ষা, জ্বালানি এবং শিল্প খাতে বড় ধরনের সুবিধা অর্জন করতে পারে। বাংলাদেশ চীন সম্পর্কের ভিত্তি নিয়ে আলোচনা করতে গেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কাল বিশেষভাবে উল্লেখযোগ্য। ঐতিহাসিক তথ্য অনুযায়ী স্বাধীনতার পর বাংলাদেশ যখন আন্তর্জাতিক কূটনীতিতে নিজের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছিল, তখন জিয়াউর রহমান একটি ভারসাম্যপূর্ণ ও বাস্তববাদী পররাষ্ট্রনীতির অনুসরণ করেন। 1977 সালে তিনি চীন সফর করেন এবং সেই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। পরবর্তীতে 1980 সালের সফরে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি সম্পাদিত হয়, যার মধ্যে ঋণ সহযোগিতা এবং বেসামরিক বিমান চলাচল চুক্তিও ছিল। বিশ্লেষকদের মতে এই সফরগুলো শুধু কূটনৈতিক সম্পর্কের আনুষ্ঠানিকতা ছিল না, বরং দীর্ঘমেয়াদী সহযোগিতার একটি ভিত্তি তৈরি করেছিল। সেই সময়কার কূটনৈতিক দর্শনের মূল বিষয় ছিল সার্বভৌমত্বের প্রতি সম্মান, পারস্পরিক সুবিধা, অহস্তক্ষেপ এবং বাস্তবভিত্তিক সহযোগিতা। বর্তমান বাস্তবতায় সেই নীতির গুরুত্ব আবারও বাড়ছে, কারণ বিশ্ব রাজনীতিতে এখন নতুন ধরনের প্রতিযোগিতা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রযুক্তি, বাণিজ্য এবং কৌশলগত আধিপত্য নিয়ে যে প্রতিযোগিতা চলছে তার প্রভাব দক্ষিণ এশিয়াতেও পড়ছে। বাংলাদেশকে তাই অত্যন্ত সতর্কতার সঙ্গে নিজের অবস্থান নির্ধারণ করতে হবে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশকে কোনো পক্ষের সঙ্গে অন্ধভাবে জড়িয়ে পড়া উচিত নয়, বরং বাংলাদেশ ফার্স্ট নীতির আওতায় এমন সম্পর্ক গড়ে তুলতে হবে যা দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দেবে। চীনের উন্নয়ন মডেলের কিছু দিক বাংলাদেশকে বিশেষভাবে আকৃষ্ট করছে। বিশেষ করে হাই কোয়ালিটি ডেভেলপমেন্ট ধারণাটি উন্নয়নশীল দেশগুলোর মধ্যে নতুন আগ্রহ তৈরি করেছে। দীর্ঘদিন ধরে পশ্চিমা উন্নয়ন মডেলে শিল্পায়ন ও প্রবৃদ্ধিকে প্রধান গুরুত্ব দেয়া হলেও পরিবেশগত ক্ষতি ও সামাজিক বৈষম্য অনেক সময় উপেক্ষিত থেকেছে। চীন এখন এমন একটি উন্নয়ন মডেল সামনে আনছে যেখানে প্রযুক্তি, পরিবেশ সংরক্ষণ এবং জাতীয় বাস্তবতাকে একসঙ্গে বিবেচনা করা হচ্ছে। বাংলাদেশও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হওয়ায় এই ধরনের অভিজ্ঞতা থেকে উপকৃত হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের উন্নয়নকে এখন শুধু বড় বড় অবকাঠামো প্রকল্পের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। উন্নয়নের প্রকৃত অর্থ হলো মানুষের জীবনমান উন্নয়ন। শহরের বায়ু, পানি, সবুজ পরিবেশ, জনস্বাস্থ্য এবং খাদ্য নিরাপত্তাকেও উন্নয়ন পরিকল্পনার অংশ করতে হবে। চীনের শহরগুলোতে পকেট পার্ক, সবুজ করিডোর এবং নগর কৃষির যে ধারণা চালু হয়েছে তা বাংলাদেশের জন্য কার্যকর হতে পারে। নগর এলাকায় ছোট ছোট কমিউনিটি গার্ডেন, রাস্তার পাশে ফলজ ও ঔষধি গাছ, খাল পাড়ে সবুজায়ন এবং স্কুল ভিত্তিক কৃষি প্রকল্পে শহুরে জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে এগুলো শুধু সৌন্দর্য বর্ধন নয়, বরং খাদ্য নিরাপত্তা, মানসিক স্বাস্থ্য এবং পরিবেশগত স্থিতিশীলতার সঙ্গেও সম্পর্কিত।
খাদ্য নিরাপত্তার ক্ষেত্রেও চীনের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সীমিত আবাদযোগ্য জমি থাকা সত্ত্বেও চীন বিশ্বের সবচেয়ে বড় জনগোষ্ঠীর খাদ্য চাহিদা পূরণে সক্ষম হয়েছে। এর পেছনে রয়েছে প্রযুক্তি নির্ভর কৃষি, উন্নত সেচ ব্যবস্থা, গবেষণা, বীজ উন্নয়ন এবং পরিকল্পিত উৎপাদন। বাংলাদেশের কৃষি খাত এখনও অনেকাংশে প্রথাগত পদ্ধতির ওপর নির্ভরশীল। ফলে জলবায়ু পরিবর্তন, বন্যা, খরা এবং নদী ভাঙনের মতো সমস্যায় কৃষি উৎপাদন ঝুঁকির মুখে পড়ে। কৃষিতে প্রযুক্তি ব্যবহার, স্মার্ট সেচ ব্যবস্থা, আধুনিক বীজ এবং কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়ানো গেলে উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে বাংলাদেশকে উন্নয়ন ফাঁদ থেকেও সতর্ক থাকতে হবে। অর্থনীতিবিদদের মতে অনেক উন্নয়নশীল দেশ বিদেশি ঋণ নির্ভর মেগা প্রকল্প গ্রহণ করে দীর্ঘমেয়াদে অর্থনৈতিক সংকটে পড়েছে। অপ্রয়োজনীয় ব্যয়, উচ্চ সুদের ঋণ এবং আমদানি নির্ভর উন্নয়ন মডেল অনেক সময় দেশীয় অর্থনীতিকে দুর্বল করে দেয়। বাংলাদেশকেও তাই প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে বাস্তববাদী হতে হবে। বিশেষজ্ঞদের মতে এমন প্রকল্পকে অগ্রাধিকার দিতে হবে যা সরাসরি উৎপাদনশীলতা বাড়াবে এবং দেশীয় সক্ষমতা গড়ে তুলবে। এই বাস্তবতায় তরুণ জনগোষ্ঠীকে সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখা হচ্ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী বাংলাদেশের বিশাল যুব জনগোষ্ঠী ভবিষ্যতে অর্থনৈতিক উন্নয়নের প্রধান চালিকা শক্তি হতে পারে। তবে এজন্য প্রয়োজন দক্ষতা, প্রযুক্তিগত শিক্ষা এবং আধুনিক প্রশিক্ষণ। বিশ্লেষকদের মতে বাংলাদেশ চীন সহযোগিতার একটি বড় ক্ষেত্র হতে পারে কারিগরি শিক্ষা ও প্রযুক্তি প্রশিক্ষণ। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, স্মার্ট ম্যানুফ্যাকচারিং, নবায়নযোগ্য জ্বালানি এবং ডিজিটাল প্রযুক্তির মতো যৌথ প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রম তরুণদের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে। বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান তরুণদের মধ্যে একদিকে উদ্বেগ সৃষ্টি করেছে, অন্যদিকে নতুন সম্ভাবনাও তৈরি করেছে। কারণ প্রচলিত অনেক চাকরি ভবিষ্যতে স্বয়ংক্রিয় প্রযুক্তির কারণে পরিবর্তিত হতে পারে। তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন এআই নতুন ধরনের কর্মসংস্থানও সৃষ্টি করবে। চীনের AI+ মডেলকে এখন অনেক দেশ আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করছে। এই মডেলে কৃত্রিম বুদ্ধিমত্তাকে নতুন জ্বালানি যানবাহন, ডিজিটাল অর্থনীতি, স্বয়ংক্রিয় ড্রাইভিং এবং স্মার্ট শিল্প ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হয়েছে। ফলে প্রযুক্তি নির্ভর নতুন শিল্প ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশও যদি সময় মতো প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করতে পারে, তবে তরুণদের জন্য নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হতে পারে। বাংলাদেশকে এখন বহুমুখী কূটনীতি অনুসরণ করতে হবে। একদিকে পশ্চিমা বিশ্বের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখতে হবে, অন্যদিকে চীন সহ এশিয়ার উদীয়মান শক্তিগুলোর সঙ্গে বাস্তবভিত্তিক সহযোগিতা বাড়াতে হবে। তবে সব ক্ষেত্রেই জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে, কারণ বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে ছোট ও মাঝারি শক্তিগুলোকে অত্যন্ত কৌশলী হতে হয়। বাংলাদেশের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মনির্ভরতা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় যে উৎপাদনমুখী রাষ্ট্রনীতির উপর গুরুত্ব দেওয়া হয়েছিল সেটিকে এখন নতুন প্রেক্ষাপটে পুনর্মূল্যায়ন করা হচ্ছে। সেই সময় খাল খনন, কৃষি উৎপাদন, গ্রামীণ উন্নয়ন এবং স্থানীয় উদ্যোগের উপর বিশেষ জোর দেওয়া হয়েছিল। বর্তমান বাস্তবতায় সেই দর্শনকে প্রযুক্তি নির্ভর ও আধুনিক রূপ দেওয়া যেতে পারে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের উন্নয়ন এমন হতে হবে যা একই সঙ্গে উৎপাদন, পরিবেশ বান্ধব এবং ভবিষ্যৎমুখী। বর্তমান বিশ্ব ব্যবস্থা বাংলাদেশের জন্য যেমন চ্যালেঞ্জ তৈরি করছে, তেমনি নতুন সুযোগও সৃষ্টি করছে। চীনের সঙ্গে সম্পর্ক সেই বাস্তবতার আলোকে মূল্যায়ন করতে হবে। উন্নয়ন, প্রযুক্তি, খাদ্য নিরাপত্তা, জ্বালানি স্থিতিশীলতা এবং তরুণদের দক্ষতা উন্নয়নের মতো ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো গেলে বাংলাদেশ ভবিষ্যতে আরও শক্তিশালী এবং আত্মবিশ্বাসী রাষ্ট্রে পরিণত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আধুনিক কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মধ্যে রাশিয়ার RS-24 সারমাত, যাকে অনেক সময় পশ্চিমা গণমাধ্যমে স্যাটার্ন 2 নামে উল্লেখ করা হয়, এটি বর্তমানে সবচেয়ে আলোচিত এবং একই সঙ্গে সবচেয়ে বিতর্কিত অস্ত্রগুলোর একটি। এই ক্ষেপণাস্ত্রকে কেন্দ্র করে বৈশ্বিক সামরিক ভারসাম্য, পারমাণবিক প্রতিরোধ নীতি এবং ভবিষ্যৎ যুদ্ধের প্রকৃতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কারণ এটি শুধু একটি সাধারণ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নয়, বরং এমন একটি প্ল্যাটফর্ম যা একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে এবং অত্যন্ত দীর্ঘ দূরত্বে লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা রাখে। RS-28 সারমাত মূলত রাশিয়ার পুরনো R-36M2 ভিয়োভোদা ক্ষেপণাস্ত্রের জায়গা নিতে তৈরি করা হয়েছে। সোভিয়েত যুগের সেই অস্ত্রটি ছিল দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে ভারী ICBM-গুলোর একটি।
নতুন সারমাত সেই ধারণাকেই আরও আধুনিক প্রযুক্তি, উন্নত ইঞ্জিন, বেশি নির্ভুলতা এবং উন্নত প্রতিরক্ষা ভেদ করার ক্ষমতা দিয়ে পুনর্গঠন করেছে। রাশিয়ার দাবি অনুযায়ী এই ক্ষেপণাস্ত্র পৃথিবীর যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম, এমনকি উত্তর বা দক্ষিণ মেরুর দিক থেকেও লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে, যা এটিকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে। এই ক্ষেপণাস্ত্রটির সবচেয়ে আলোচিত দিক হল এর বহন ক্ষমতা। এটি একাধিক স্বাধীনভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। সাধারণভাবে ধারণা করা হয় একটি সারমাত ক্ষেপণাস্ত্র একসাথে একাধিক শক্তিশালী ওয়ারহেড বহন করতে পারে, যার প্রতিটি আলাদা আলাদা লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। এর ফলে একটি মাত্র ক্ষেপণাস্ত্র দিয়েই একাধিক শহর বা কৌশলগত স্থাপনায় আঘাত হানার সম্ভাবনা তৈরি হয়। এর পাশাপাশি কিছু কনফিগারেশনে এটি হাইপারসনিক গ্লাইড ভেহিকল বহন করতে পারে, যা প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম বলে ধারণা করা হয়। এর আকার ও ওজনও এটিকে বিশেষভাবে আলাদা করে তুলেছে। অনুমান করা হয় এটি প্রায় 30 থেকে 35 মিটার দীর্ঘ এবং লঞ্চ সহ এর ওজন 200 টনেরও বেশি হতে পারে। এই বিশাল কাঠামো এটিকে পৃথিবীর সবচেয়ে ভারী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর একটি হিসাবে স্থাপন করেছে। এই ধরনের ভারী ক্ষেপণাস্ত্র সাধারণত সাইলো ভিত্তিক লঞ্চ সিস্টেমে রাখা হয়, অর্থাৎ এটি মাটির নিচে শক্তিশালী সাইলো থেকে উৎক্ষেপণ করা হয়, যা শত্রুপক্ষের আক্রমণ থেকে কিছুটা সুরক্ষা দেয়। গতির দিক থেকেও এটি অত্যন্ত উন্নত। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাধারণত পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে গিয়ে সাব অরবিটাল ট্রাজেক্টরিতে চলাচল করে এবং পুনরায় প্রবেশের সময় অত্যন্ত উচ্চ গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত করে। RS-28 সারমাতের পুনঃপ্রবেশ গতি হাইপারসনিক স্তরে পৌঁছায়, অর্থাৎ শব্দের গতির বহুগুণ বেশি। এই গতি এত বেশি যে প্রচলিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ক্ষেত্রেই সময়মতো প্রতিক্রিয়া দেখাতে ব্যর্থ হতে পারে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা দরকার। গণমাধ্যমে অনেক সময় 1 সেকেন্ডে 1000 কিলোমিটার বা কয়েক সেকেন্ডে পুরো দেশ ধ্বংস ধরনের অতিরঞ্জিত বর্ণনা পাওয়া যায়। বাস্তবে এই ধরনের ক্ষেপণাস্ত্র পদার্থবিজ্ঞানের সীমার বাইরে যেতে পারে না। একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সাধারণত পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে 20 থেকে 40 মিনিট পর্যন্ত সময় নিতে পারে, ট্রাজেক্টরি ও লক্ষ্যভেদ অনুযায়ী। যদিও এটি অত্যন্ত দ্রুত, কিন্তু কয়েক সেকেন্ডে কোনো বিশাল দূরত্ব অতিক্রম করা বাস্তবসম্মত নয়। উদাহরণ হিসেবে যদি কোনো লক্ষ্য দক্ষিণ এশিয়ার একটি অঞ্চল হয়, তাহলে দূরত্ব অনুযায়ী সময় মিনিটের হিসেব করা হয়, সেকেন্ডে নয়। RS-28 সারমাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত বৈশিষ্ট্য হল এর প্রতিরক্ষা ভেদ করার সক্ষমতা। আধুনিক ক্ষেপণাস্ত্রের প্রতিরক্ষা ব্যবস্থা যেমন মার্কিন GMD বা থার্ড সিস্টেম মূলত নির্দিষ্ট ধরনের ব্যালিস্টিক হুমকি মোকাবেলার জন্য তৈরি করে, কিন্তু সারমাতের মতো ক্ষেপণাস্ত্র তার ট্র্যাজেক্টরি পরিবর্তন, বিভ্রান্তিকর ডিকয় এবং একাধিক ওয়ারহেড বহনের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে পারে বলে দাবি করা হয়। এর ফলে প্রতিপক্ষের জন্য এটিকে সম্পূর্ণভাবে আটকানো অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এই অস্ত্রকে ঘিরে সবচেয়ে বড় উদ্বেগ হলো এটি পারমাণবিক প্রতিরোধ নীতিকে আরো জটিল করে তুলেছে। কোল্ড ওয়ারের সময় থেকেই পারমাণবিক শক্তিগুলো মিউচুয়ালি অ্যাসোর্ড ডিস্ট্রাকশন বা নিশ্চিত পারস্পরিক ধ্বংসের নীতির উপর দাঁড়িয়ে আছে। অর্থাৎ কোনো দেশ প্রথম আক্রমণ করলে প্রতিপক্ষের পাল্টা আক্রমণে উভয় পক্ষে ধ্বংস হয়ে যাবে, তাই কেউই প্রথম আঘাত করার সাহস পায় না। সারমাতের মতো উন্নত অস্ত্র সেই ভারসাম্যকে আরো সূক্ষ্ম এবং অনিশ্চিত করে তুলেছে। এটি শুধু রাশিয়ার সামরিক শক্তির প্রদর্শন নয়, বরং একটি রাজনৈতিক বার্তাও। এই ধরনের অস্ত্র উন্নয়ন দেখায় যে রাশিয়া এখনো কৌশলগত পারমাণবিক প্রতিযোগিতায় শীর্ষ অবস্থানে থাকতে চায়। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ন্যাটো দেশগুলো নিজেদের প্রতিরক্ষা ও প্রতিরোধ ব্যবস্থা আধুনিক করছে, ফলে বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতা আবার নতুন করে তীব্র হচ্ছে। তবে বাস্তবতা হলো এই ধরনের অস্ত্র ব্যবহারের সম্ভাবনা অত্যন্ত কম। পারমাণবিক অস্ত্র কোনো দেশই সরাসরি ব্যবহার করতে চায় না, কারণ এর ফলাফল অনিয়ন্ত্রিত এবং ভয়াবহ। তাই এগুলো মূলত প্রতিরোধমূলক শক্তি হিসেবে কাজ করে। এগুলোর অস্তিত্বই মূল উদ্দেশ্য, যাতে কোনো পক্ষই আক্রমণ করার সিদ্ধান্ত না নেয়। RS-28 সারমাতের প্রযুক্তিগত উন্নয়নও কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে। এটি তরল জ্বালানি ভিত্তিক রকেট প্রযুক্তি ব্যবহার করে, যা অত্যন্ত শক্তিশালী থ্রাস্ট প্রদান করতে পারে। এছাড়া এর ফ্লাইট কন্ট্রোল এবং গাইডেন্স সিস্টেম আগের প্রজন্মের তুলনায় অনেক বেশি উন্নত। এর উন্নত ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম এবং সম্ভবত স্যাটেলাইট সহায়ক নির্দেশনা ব্যবস্থাও থাকতে পারে, যা নির্ভুলতা বাড়ায়।
এই ধরনের ক্ষেপণাস্ত্র শুধু ধ্বংসের প্রতীক নয়, বরং প্রযুক্তিগত সক্ষমতারও প্রতিফলন। একটি দেশ কতটা উন্নত রকেট প্রযুক্তি, পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স এবং সামরিক প্রকৌশলে সক্ষম তা এই ধরনের অস্ত্রের মাধ্যমে বোঝা যায়। একই সঙ্গে এটি বৈশ্বিক রাজনীতিতে শক্তির ভারসাম্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে সাধারণ মানুষের জন্য এই ধরনের অস্ত্রের আলোচনা অনেক সময় আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। মিডিয়ায় অতিরঞ্জিত বর্ণনা, যেমন পুরো দেশকে কয়েক মিনিটে নিশ্চিহ্ন ধরনের বক্তব্যে বাস্তবতা চেয়ে নাটকীয় ব্যাখ্যা। বাস্তবে পারমাণবিক যুদ্ধের ফলাফল ধ্বংসাত্মক হলেও সেটি ধাপে ধাপে এবং বিস্তৃত সময় জুড়ে ঘটে। শুধুমাত্র একটি ক্ষেপণাস্ত্রের একক আঘাতে পুরো দেশ শেষ হয়ে যায়, এটি বৈজ্ঞানিকভাবে সঠিক ব্যাখ্যা নয়। সব মিলিয়ে RS-28 সারমাট বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী কৌশলগত অস্ত্রগুলোর একটি হিসেবে বিবেচিত হয়। তবে এর প্রকৃত গুরুত্ব কেবল ধ্বংস ক্ষমতায় নয়, বরং রাজনৈতিক প্রতিরোধ এবং বৈশ্বিক শক্তির ভারসাম্যে এর ভূমিকার মধ্যে নিহিত। এটি এমন এক প্রযুক্তির উদাহরণ যা মানবজাতির বৈজ্ঞানিক অগ্রগতি দেখালেও একই সঙ্গে আমাদের মনে করিয়ে দেয় যে এই অগ্রগতি কতটা বিপজ্জনক হতে পারে যদি তা সংঘাতের পথে ব্যবহৃত হয়। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।